স্কুল রিফিউজাল ইজ নট এ ডিসঅর্ডার, এটা একটা সিগনাল। প্রবলেমটাকে আমাদের একটা সিগনাল হিসেবে চিন্তা করা দরকার। মার কাছ থেকে সেপারেশনের একটা তীব্র ভয় ভীতি, সে যেতে চাচ্ছে না, ও বাচ্চাদের সাথে মিশতে পারছে না, রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপ মেনটেন করতে পারছে না। কথা বলতে এলাম আপনাদের সাথে স্কুল রিফিউজাল নিয়ে। স্কুল রিফিউজাল এই টার্মটা আপনাদের কাছে হয়তো আগে শোনাই আছে, কিন্তু আজকে আমি স্কুল রিফিউজাল নিয়ে আপনাদেরকে খুবই ইম্পর্ট্যান্ট কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি আসলে দুইটা গ্রুপের বাচ্চাদেরকে নিয়ে কথা বলবো। একটা আমি আমার নিজের পেশেন্টের একটা গল্পই বলি। খুব ছোট বাচ্চা, মাত্র স্কুল শুরু করেছে, এরকম একটা বাচ্চা। ওর বাবা নিয়ে আসলেন যে ওকে যেই স্কুলেই দিচ্ছে, স্কুল তো মাত্র স্টার্টিং, ওর লাইফের একটা ট্রানজিশন টাইম, তো যেই স্কুলেই দিচ্ছে সেই স্কুলেই সে পড়তে পারছে না। তিনটা যখন স্কুল চেঞ্জ করলো, থার্ড যে স্কুলটাতে গেল সেই স্কুলটা মোটামুটি পরিবেশ খুবই ফ্রেন্ডলি, সব কিছু ঠিক, কোনো ফ্যাক্টরস নেই যেটাতে আসলে বাচ্চাটার প্রবলেম হতে পারে। খুবই সাপোর্টিভ টিচার, বাচ্চার মা গিয়ে বসে থাকতে পারে ক্লাসে। তারপরেও কি জানি হচ্ছে, বাচ্চাটা কোনোভাবেই স্কুলে যাবে না, অ্যাডজাস্টই করতে পারছে না। সো বাবা মা তারপর আমার কাছে নিয়ে আসলেন। এটা হচ্ছে একটা ছোট বাচ্চার একটা সিনারিও। এবং আর একই সাথে আমি যদি বলি যে আমার কাছে অ্যাডোলেসেন্টরাও তো আসে, আমি যেহেতু শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, তো অ্যাডোলেসেন্ট একটা বাচ্চার গল্প বলি যে ওর বাবার সাথে আসলো বাচ্চাটা, কোনোভাবেই একটা ভালো স্কুলে পড়তো, ও স্কুলে অনেক দিন ধরেই কিন্তু পড়ছে, কিন্তু কী জানি হয়েছে রিসেন্টলি ও আর কোনোভাবেই স্কুলে যেতে চাচ্ছে না। স্কুলের টাইমটাতে ও কিছুতেই বিছানা থেকে উঠবে না, ওর বিভিন্নভাবে পেটে ব্যথা, ওর মাথা ব্যথা, নানান রকমের শরীর খারাপ ওই সময়টাতে হয়, ও ভুগছে। বাবা মা বিভিন্ন হাসপাতালে গেলেন, ডাক্তার দেখালেন, শিশু কিশোরদের ডাক্তার পেডিয়াট্রিক্স দেখালেন, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট দেখালেন যে পেটের সমস্যা কি না। মাঝে মাঝে দেখা যাচ্ছে বমিও করছে। সো অনেক টেস্ট করা হলো, কিছুতেই কোনো কিছু ধরা পড়ছে না। তারপর একজন ডক্টর, একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করার পরবর্তীতে আমার কাছে নিয়ে আসেন। সো এটা হচ্ছে একটা অ্যাডোলেসেন্ট বা কিশোরের একটা গল্প। তো আমি দুইটা এজ রেঞ্জের কথাই বললাম, কারণ স্কুল রিফিউজাল হচ্ছে এমন একটা বিষয় যেটা যে কোনো বয়সেই হতে পারে। স্কুলে বা কলেজে পড়ার সময় শিশু কিশোরদের মধ্যে যে কোনো এজকেই এই প্রবলেমটা বাচ্চাদের হয়ে যেতে পারে। সো স্কুল রিফিউজাল নিয়ে কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে, স্কুল রিফিউজাল একটা কিন্তু রোগ না, এটা কোনো ডিসঅর্ডার না, এটা হচ্ছে একটা সিগনাল। আমি এটা একজন বিশেষজ্ঞ হিসেবে সবসময় এটাই মনে করি যে প্রবলেমটাকে আমাদের একটা সিগনাল হিসেবে চিন্তা করা দরকার। কিসের সিগনাল? সিগনাল হচ্ছে বাচ্চার ভেতরে কোনো একটা তীব্র সমস্যা হচ্ছে, যেটার কারণে বাচ্চাটা আসলে স্কুলে যেতে পারছে না। হয়তো সেই সমস্যাটা বাচ্চার ভেতরে হচ্ছে, অথবা সমস্যাটা বাচ্চার পরিবেশে হচ্ছে, অথবা সমস্যাটা বাচ্চার স্কুল বা কলেজে হচ্ছে। সো এই সমস্যাটা একটা ইঙ্গিত দেয় যে আরও ভেতরে গভীর কোনো সমস্যা আছে। কাজেই এই ব্যাপারটাকে খুব সুন্দর করে ম্যানেজ করাটা খুবই ইম্পর্টেন্ট বাচ্চার ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য। তো স্কুল রিফিউজালের কথা আসতেই আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে ট্রুয়েন্সি। স্কুল ট্রুয়েন্সি বলতে বোঝায় পালায় যাওয়া, পালানো। আমরা অনেক সময় শুনি যে অনেক বাচ্চারা স্কুলে না গিয়ে স্কুল থেকে পালায় যায়, বাবা মা জানেই না স্কুল থেকে পালিয়ে যাচ্ছে, তারপর ধরা পড়ে, অথবা ধরা পড়ে না, অনেক দিনই এরকম পালিয়ে গিয়েছে। এই যে টার্মটা, এটাকে বলে ট্রুয়েন্সি আর স্কুল রিফিউজাল কিন্তু একই বিষয় না। ট্রুয়েন্সি হচ্ছে যে বাচ্চা ভলান্টারিলি বা নিজের ইচ্ছায়, সে ইচ্ছা করে, তার কোনো কারণেই হোক, সেটা হয়তো তার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, হ্যাঁ, বা কোনো রিলেশনশিপ ইস্যু হতে পারে, বা এই ধরনের বা ডিসওবিডিয়েন্ট, ডিফায়েন্ট, বা কোনো রকমের রোগ, যেমন আমরা বলি অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডার, বিহেভিয়ারাল যে ডিসঅর্ডারগুলো আছে, বিভিন্ন ধরনের কারণেই, বা বাচ্চা নেশানি করছে, হ্যাঁ, সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, এই ধরনের বিভিন্ন কারণে স্কুল ট্রুয়েন্সি হতে পারে। সো সেটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই দিকটা নিয়ে আজকে আমি আলোচনা করব না, এই দিকটাও কিন্তু অবশ্যই আলোচনায় আসতে হবে, ডক্টর দেখাতে হবে এবং ম্যানেজ করতে হবে। যদি বাচ্চাকে ম্যানেজ না করা যায় তাহলে বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। আমি আজকে আসবো স্কুল রিফিউজালটা নিয়ে। স্কুল রিফিউজালটাতে বাচ্চা ইনভলান্টারিলি, ও নিজের ইচ্ছায়, ওর জাস্ট মজার জন্য বা কোনো অবজেক্টিভ থেকে,
হ্যাঁ, যে ও কিছু করবে, ঘুরতে যাবে, এই ধরনের কোনো ইন্টেনশন না। বিষয়টা হচ্ছে ও সম্পূর্ণ ইন্টারনালাইজড, মানে ভেতরে হয়তো কোনো রকমের এংজাইটি থেকে এটা তৈরি হতে পারে। সো বিভিন্ন রকমের কারণে ও স্কুলে যেতে চাচ্ছে না। এই স্কুল রিফিউজালটা আসলে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে টোটাল ও স্কুলে যাচ্ছে না, স্কুল অ্যাবস্টিনেন্স, একদম রিফিউজ করতে করতে এখন একেবারে যাচ্ছেই না। আর একটা হচ্ছে যে পার্শিয়াল, মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না, কিন্তু আসলে যেতে চায় না। দুইটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। তো আমি আসলে যখন স্কুল রিফিউজালের বিষয়টা আসে, তখন এটাকে কারণ যখন আমরা চিন্তা করতে যাই, আমি যেহেতু বললাম যে এটা একটা সিগনাল, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো কারণের ক্ষেত্রে আমরা বলি যে এটা হচ্ছে মাল্টিফ্যাক্টরিয়াল, মানে অনেকগুলো কারণ মিলে এটা একটা জিনিস তৈরি করে। হ্যাঁ, আপনারা বলতে পারেন এরকম যে আমরাও তো প্রথম প্রথম স্কুলে যখন গিয়েছিলাম, আমরা স্কুলে যেতে চাইতাম না, কান্নাকাটি করতাম। এটা তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে। অবশ্যই এটা কিন্তু হতে পারে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। স্কুলে যখন আমরা শুরুতে যাই, বাচ্চারা তখন একটা যে কোনো ট্রানজিশন, এক স্কুল থেকে আরেক স্কুলে যখন ভর্তি হয়, সেখানেও এটা হতে পারে। সো এই সময়গুলোতে এটা নর্মাল ফিজিওলজি, নর্মালি এটা হতে পারে। কিন্তু কখন আমরা বলবো যে এটা একটা প্রবলেম, এটার জন্য রেড ফ্ল্যাগ সাইনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। রেড ফ্ল্যাগগুলো হচ্ছে যে বাচ্চা মোর দেন 2 to 3 উইকস স্কুলে যেতে চাচ্ছেই না, এবং স্কুলে যাওয়ার আগে ওর তীব্র সমস্যা হচ্ছে। ওর অনেক সময় দেখা যায় সোম্যাটিক সিমটমস বলতে বোঝায় যে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, অর্থাৎ ওর প্রচণ্ড বমি আসছে, মাথা ঘুরাচ্ছে, ওর বাচ্চাটার প্রচণ্ড মাথা ব্যথা, এই ধরনের শারীরিক সমস্যাগুলো ওর স্কুলে যাওয়ার আগে হচ্ছে, এবং কোনোভাবেই সে স্কুলে যেতে চাচ্ছে না। এটা অনেক দিন ধরে লাস্ট করছে, এবং এইটা বাবা মা অনেক চেষ্টা করছেন। বাবা মা বাচ্চাটাকে বিভিন্ন গিফট দিচ্ছেন, বিভিন্ন রকমের ও যেটা বলছে সেটাই মেনে নিচ্ছেন, বা ও সারাদিন হচ্ছে ওকে অনেক ও যেটা চাচ্ছে, যেমন অনেক মোবাইল দেখছে, টিভি দেখছে, সব অ্যালাউ করে দিচ্ছেন। কিন্তু যখনই স্কুলের টাইমটা আসছে, সে একদম অনড় এই জায়গাটাতে, সে কোনোভাবেই তাকে আমরা সরাতে পারছি না। এবং আমরা অনেকভাবে চেষ্টা করেছি, অনেক বাবা মা এসে আমাকে বলেন যে আপা, আমি তো এমন হয়েছে যে আমি জোরে ধরে বেঁধে স্কুলে নিয়ে গিয়েছি, নিয়ে যাওয়ার পরে বাচ্চা ওখানে বমি করা শুরু করেছে, বাচ্চা খুবই অসুস্থ হয়ে গিয়েছে, বাচ্চার উপর প্রচণ্ড ট্রমা তৈরি হয়েছে। বাচ্চাকে এত ট্রমা কি দেওয়া ঠিক? তো বাচ্চার তো এটা মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তার চেয়ে আমরা আস্তে আস্তে ও যখন রেডি হবে তখন আমরা ওকে দিতে দেবো। এটা চিন্তা করতে গিয়ে এরকমও হয়েছে, আমি পেশেন্ট পেয়েছি যে যার 2-3 মাস হয়ে গিয়েছে যে স্কুলে যাচ্ছে না। আমরা তখন এটাকে বলবো রেড অ্যালার্ম, যখন আমরা কোনোভাবেই বাচ্চাটাকে ম্যানেজই করতে পারছি না, এটা 2 to 3 উইকস হয়ে গিয়েছে এবং এরকম সিভিয়ার প্রবলেম তৈরি হয়েছে। তখন আমাদের চিন্তা করতে হবে যে নিশ্চয়ই কোনো না কোনো কিছু আছে এর ভেতরে, যেটার কারণে আমাদের বাচ্চাটা আসলে স্কুলে যেতে চাচ্ছে না। সো কি কারণ হতে পারে যেটার জন্য স্কুল রিফিউজাল হয়? আমি যদি মূল কারণগুলোকে মোটা দাগে 3টা ভাগে ভাগ করি। প্রথম যেটা আসে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর। হ্যাঁ, মানে হচ্ছে আমার বাচ্চাটা নিজের সমস্যা। কি ধরনের সমস্যা? বিভিন্ন ধরনের এংজাইটি ডিসঅর্ডার, যেমন সেপারেশন এংজাইটি ডিসঅর্ডার। এটা একটা রোগ, যে মার কাছ থেকে সেপারেশনের একটা তীব্র ভয়, ভীতি, সে যেতে চাচ্ছে না। সেটা হতে পারে সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার, যে সে সবার সাথে স্কুলে যে যাচ্ছে সে মিশতে পারছে না, ওখানে একটা তার তীব্র ভয় তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের এংজাইটি প্রবলেমসগুলো হতে পারে। কনভার্সন ডিসঅর্ডার হতে পারে, যে বাচ্চা স্কুলে যাওয়ার আগে এরকম করে ওর বমি হচ্ছে, সাইকোলজিক্যাল ভমিটিং আমরা বলি। হ্যাঁ, বিভিন্ন ধরনের সোম্যাটিক সিমটম ডিসঅর্ডার থাকতে পারে বাচ্চার, তার মানে কি মানসিক বিভিন্ন ধরনের এংজাইটি রিলেটেড, স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার। আবার কি হতে পারে? ডিপ্রেশন হতে পারে, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। বাচ্চাদের ডিপ্রেশনটা কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, বাচ্চা খুবই ক্র্যাঙ্কি হয়ে আছে, বাচ্চা খুব ইরিটেটেড, বিরক্ত থাকে, একটু রাগারাগি করে। বাচ্চারা যে সারাক্ষণ মন খারাপ থাকবে, বা আমাকে এসে বলবে যে আমার তো মা, আমার মন খারাপ, এরকম হয়তো বলবে না। তো ওরা কি করবে? বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, খুব ইরিটেটেড, এই ধরনের লক্ষণগুলো নিয়ে বাচ্চারা কিন্তু প্রেজেন্ট করে এবং স্কুল রিফিউজ করতে চায়। তারপর যেটা হতে পারে যে বাচ্চাদের বিভিন্ন ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এইটা আমি আপনাদেরকে খুবই ইম্পর্টেন্স দিয়ে বলতে চাই, কারণ এটা খুবই মিস হয়। কেন মিস হয়? কারণ এংজাইটি মোটামুটি আমরা বাবা মারা বুঝতে পারি, আমরা ডিপ্রেশন কিছুটা সম্পর্কে আইডিয়া আছে, কিন্তু ধরেন কিছু ব্রেইনের বিকাশজনিত রোগ আছে, যেমন ADHD।
অনেক সময় এডিএইচডি খুব সিম্পল, যেটা আমরা চিনি যে বাচ্চা অনেক দৌড়াদৌড়ি করবে, হাইপার অ্যাক্টিভ থাকবে, এই প্যাটার্নের এডিএইচডি হয় না। এডিএইচডি হয়তো অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন হয়, মানে একটু ভিন্ন রকমের, যে বাচ্চা অমনোযোগিতাটাই প্রমিনেন্ট, কিন্তু এত ছোট বাচ্চা ওর অমনোযোগিতাটা বোঝা যাচ্ছে না। আমরা হয়তো এটাকে মনে করছি এটা ফাঁকিবাজি বা ও পড়তে চায় না, বা এই ধরনের ও এরকম একটা ইস্যু হয় যে ও বাচ্চাদের সাথে মিশতে পারছে না, রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপ মেনটেন করতে পারছে না, বিকজ ওর বিভিন্ন ধরনের ইম্পালসিভিটি আছে, হুট করে একটা কথা বলে ফেলে, হুট করে একটা কাজ করে ফেলে, কারোর সাথে সে মিশতে পারছে না। সো এই ধরনের ইস্যুগুলো থেকে আস্তে আস্তে দেখা যায় যে স্কুল রিফিউজ করতে চায়, কারণ ও তো ওখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারছে না, বা ও বারবার বকা বকা খাচ্ছে টিচারের কাছে, কারণ ওর প্রবলেম, ও তো আসলে মানে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। সো হাই ফাংশনাল অটিজম, হ্যাঁ অটিজম যে টিপিক্যাল অটিজম আমরা জানি সেই প্যাটার্নের অটিজম না। দেখা যায় যে যে সমস্ত বাচ্চার মাইল্ড অটিজম আছে ওদেরকে সহজে দেখে বোঝা যায় না, কিন্তু ওদের গ্রস লেভেলের সোশ্যাল কমিউনিকেশন ডেফিসিট না থাকলেও এত সূক্ষ্ম কমিউনিকেশন ডেফিসিট থাকে যে দেখা যায় যে ওরা ওখানে গিয়ে স্কুলে গিয়ে একটা তীব্র একটা প্রবলেমে পড়ে যায়, একটা সোশ্যাল একটা এংজাইটি তৈরি হয়। এই সোশ্যাল এংজাইটি এই কমিউনিকেশন ডেফিসিটের জন্য। এটা কিন্তু সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার না, এটাকে ইট নিডস টু আইডেন্টিফাই। তারপর মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি, বুদ্ধি প্রতিবন্ধিতা কিন্তু খুব গ্রস না, খুব অল্প। লার্নিং ডিফিকাল্টি বা লার্নিং ডিসঅর্ডার আমরা বলি, এই ধরনের সমস্যাগুলো থাকলে কিন্তু এটা সহজে সিম্পলি ধরা পড়বে না, বাবা মা হয়তো বুঝতেই পারছেন না, কিন্তু এটা কিন্তু একটা ইন্ডিকেটর স্কুল রিফিউজালের মাধ্যমে যে ওর ভিতরে প্রবলেম হচ্ছে। তাছাড়া আমি যদি বলি এখন ফ্যামিলি ফ্যাক্টরস বলতে বোঝায় যে হয়তো বাসায় বাবা মার মধ্যে খুবই কনফ্লিক্ট, ঝগড়া, খুবই এক্সটেন্ডেড ফ্যামিলিতে খুব প্রবলেমস হচ্ছে, এইটার কারণে বাচ্চাটার মধ্যে একটা প্রবলেম, একটা ট্রমা তৈরি হয়েছে, অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, এটার থেকে বাচ্চা তখন আর স্কুলে যেতে চায় না, এটারও একটা ইম্প্যাক্ট পড়ে। বা এরকম হতে পারে ইনকনসিস্টেন্ট প্যারেন্টিং, ধরেন মা চাচ্ছে যে স্কুলে যাক, কিন্তু বাবা মানে বাচ্চাটা একটু একটু ভয় পাচ্ছে, কারণ ওর পার্সোনালিটি ট্রেইটের সমস্যা আছে, ও একটু এংজাইটি প্রোন, ওর কোনো হয়তো রোগ নেই, কিন্তু বাবা এই জায়গাটাতে বা মা এই জায়গাটাতে একটু প্রশ্রয় দিয়ে দিচ্ছে যে না থাক, বাচ্চাটা এখন বেশি কান্নাকাটি করছে, দরকার নাই। এই যে ইনকনসিস্টেন্ট প্যারেন্টিং, এটাও কিন্তু একটা অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যেটা আমি আসলে অনেক পাই, যেটার কারণে বাচ্চাদের স্কুল রিফিউজালটা বাড়তে থাকে, প্রবলেমটা। সো থার্ড যে একটা ইস্যু আমি বলবো সেটা হচ্ছে স্কুল রিলেটেড ফ্যাক্টরস। স্কুলে হয়তো বাচ্চাটা বুলিং হতে শিকার হচ্ছে, বুলিড হচ্ছে বাই ওর পিয়ার গ্রুপ বা ওর বন্ধু বান্ধব বা ওর ক্লাসমেটস বা সিনিয়র্স, অথবা ও বুলিড হচ্ছে বাই ওর টিচার। হ্যাঁ, এটা কিন্তু স্টাডিও আছে যে অনেক সময় বা টিচাররা কোনোদিনও চান না বাচ্চার ক্ষতি, কিন্তু দেখা যায় যে আমরা মনে করি যে এভাবে করে বাচ্চাকে বকলে বা শাসন করলে বা বললে বাচ্চাটা ভালো হবে, কিন্তু দেখা যায় যে এটাও বাচ্চাটা আস্তে আস্তে এটা বুলিংয়ের মতো হয়ে যায়, বাচ্চাটার জন্য এটাই একটা ট্রমা হয়ে দাঁড়ায়। সো এই ব্যাপারগুলো কারণে, অথবা আরেকটা খুব ইম্পর্টেন্ট আমি একটু বলবো ক্রুশিয়াল পয়েন্ট, সেটা হচ্ছে যে অনেক সময় স্কুলে বা বাইরের এনভায়রনমেন্টে বাচ্চারা বিভিন্নভাবে অ্যাবিউজের শিকার হয়, মোলেস্টেড হয়। হ্যাঁ, তো এই ছোটো বাচ্চাটা হয়তো এটা কাউকে শেয়ার করতে পারছে না, কিন্তু সে ওই ভয়টার কারণে, ওই আতঙ্কটার কারণে সে তখন আর যেতে চাচ্ছে না। তো এই রিজনগুলোর কারণে দেখা যায় যে স্কুল ফ্যাক্টর কি, স্কুলের বাথরুমটা খুব ডার্টি বা খুব ময়লা বা পরিচ্ছন্ন না, ওই এনভায়রনমেন্টটার কারণে ওর হয়তো ওসিডি আছে। হ্যাঁ, ও স্কুল অ্যাভয়েড করতে চাচ্ছে, যে সে চাচ্ছেই না যে সে স্কুলে যাবে, কারণ এটা নিয়ে তার একটা তীব্র ভয়, ভীতি, ডিস্ট্রেস, অবসেশন। সো এই যে আমি অনেকগুলো ফ্যাক্টরস বললাম, এই ফ্যাক্টরসগুলো বিভিন্নভাবে আসলে বাচ্চাটার মধ্যে প্রবলেম তৈরি করে। বাচ্চারা আসলে ওদের ব্রেইনটা টোটালি ম্যাচিওর তো হয়ে যায়নি, বা এই রোগগুলো সম্পর্কে তো বাচ্চাটা বুঝতে পারে না যে এটা একটা রোগ, কাজেই বাচ্চারা তখন স্কুল রিফিউজ করতে চায়। ওরা হয়তো এক্সপ্লেইন করতে পারে না ওদের সমস্যাটা কি। আর বাবা মা হিসেবেও আমরাও তো আসলে সব রোগ সম্পর্কেই, মানসিক রোগগুলো সম্পর্কে আমাদের ধারণাও খুবই কম, আমরাও বুঝে উঠতে পারি না যে বাচ্চারা যেতে চাচ্ছে না কেন, বাচ্চাটার মনে হয় এটা একটু সমস্যা হয়েছে, আচ্ছা টিচারটা মনে হয় একটু রাগ করেছে, টিচারকে গিয়ে একটু বলে আসি, বা আমরা আমাদের লেভেল থেকে বাবা মা হিসেবে আমরা চেষ্টা করি,
কিন্তু তারপরও হচ্ছে না। সো তখনই আমাদের এই সিগনাল, যেহেতু আমি আজকে আপনাদেরকে এটাই বললাম যে স্কুল রিফিউজাল ইজ নট এ ডিসঅর্ডার, এটা একটা সিগনাল যেটাকে আমাদের অবশ্যই এটাকে ভ্যালু করতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে এবং এটাকে নিয়ে আমাদের একটা ব্যবস্থা করতে হবে। সো ফাইনালি আমি কয়েকটা টিপস দিয়ে আমার আজকের এই ডিসকাশনটাকে শেষ করব। বাবা মার জন্য আমি যে টিপসগুলো খুবই ইম্পর্টেন্ট মনে করি আমি দিতে চাই। প্রথম ব্যাপার হচ্ছে স্কুল রিফিউজাল ইজ আ সিগনাল যে ওর ভেতরে ইন্টারনাল সাইকোপ্যাথোলজি বা প্রবলেম হচ্ছে, সাইকোপ্যাথোলজিক্যাল প্রবলেম হচ্ছে, সেইটাকে আমরা যেন ওভারলুক না করি। দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে থাক, একদিন পর যেতে চাচ্ছে না, আজকের দিনটা থাক, কালকের দিনটা থাক, ও রেডি হোক, তারপর আমি ওকে স্কুলে দিব। এটা যেন আমরা না করি, কারণ এইটা স্কুল রিফিউজালের কারণ ভিতরে যে সাইকোপ্যাথোলজি বলে সেটা হচ্ছে এংজাইটির থেকে হয়। যেই রোগী হোক না কেন ভিতরে এক ধরনের প্রবলেম থাকে দেখেই তো হচ্ছে। সো এই এংজাইটিগুলো কখনোই এক্সপোজার ছাড়া কমার কথা না, যদি এটা একটা সিভিয়ার লেভেলে পৌঁছিয়ে যায়। তো এক্সপোজার মানে ওই জিনিসটার সম্মুখীন হওয়া। আমি যতই ডিলে করতে থাকবো, অ্যাভয়েড করতে থাকবো, ততই এটা আসলে শক্তিশালী হতে থাকবে ভয়টা আমার ভেতরে। সেই শক্তিশালী হয়ে একটা দিন এত বড় হয়ে যাবে যে টোটাল স্কুল অ্যাবস্টিনেন্সে চলে যাবে, সেটা মারাত্মক সমস্যা। কাজে আমরা এটার জন্য যেন ওয়েট না করি যে আমার বাচ্চাটা রেডি হোক, সময় যাক। থার্ড যে টিপসটা আমি বলবো যে বাচ্চাকে রিইনফোর্সমেন্ট আপনারা কমিয়ে দেন। রিইনফোর্সমেন্ট কমিয়ে দেন বলতে কি বোঝায়? বাচ্চা কিন্তু এংজাইটিতে থাকে স্কুল নিয়ে। হয়তো দেখা যায় অনেক বাবা মা এসে আমাকে বলে যে সারাদিন ভালো থাকে, কিন্তু ঠিক রাত্রেবেলা যখন হয় ঘুমের টাইমটা হয় তখনই ওর অস্থিরতা শুরু হয়ে যায় বা সকালবেলা অস্থিরতা শুরু হয়। এরকম বাচ্চারা, বাবা মারাও এসে আমাদেরকে বলেন। তো এখানে আমি হয় কি, বাচ্চারা তো একটা কমফোর্ট জোন পেয়ে যায় বাসাটার মাঝে, বা বাচ্চাদেরকে বাবা মা তখন একটু প্যাম্পার করতে থাকেন, একটু ভালোবাসা দিতে থাকেন, আদর করতে থাকেন এবং বুঝাতে থাকেন এবং কিছু কিছু রিওয়ার্ডও দিতে থাকেন, গিফটও দিতে থাকেন যেন বাচ্চাটা স্কুলে যায়। হয় কি, এটা ওদেরকে জিনিসটাকে সম্মুখীন তো করাই না, বরঞ্চ আউটকামের আগে আমরা চাচ্ছি যে ও স্কুলে যাক, আউটকামের আগে রিওয়ার্ড পেয়ে গেলে মানুষের কিন্তু ইচ্ছাটা যে একটা কষ্ট করে সে যে যাবে এই ইচ্ছাটা কমে যায়। এংজাইটিটা কিন্তু দূর হয় না, বরঞ্চ ও কমফোর্ট জোনটা আরও স্ট্যাবলিশড হয়। সো যখন ওর কমফোর্ট জোন স্ট্যাবলিশড হয়ে যায় তখন ওর এই বাসায় থাকার প্রবণতাটাই বাড়তে থাকে, স্কুলে যাওয়ার প্রবণতা কিন্তু আসে না। তো এখানে ফোর্থ আমি যেই পয়েন্টটা আপনাদেরকে ইম্পর্টেন্স দিব সেটা হচ্ছে স্কুল রিফিউজালের বিষয়টা যেমন আমাদেরকে ডিল করতে হবে, মানে ওর ভেতরে সিগন্যালগুলো আইডেন্টিফাই করতে হবে, একই সাথে যত দ্রুত সম্ভব এক্সপোজারে যেতে হবে এবং এই এক্সপোজারটা হবে গ্র্যাজুয়াল এক্সপোজার অ্যান্ড ডিসেন্সিটাইজেশন আমরা এটাকে বলি। মানে ও আস্তে আস্তে স্কুলে এক্সপোজারে যাবে। সো হয়তো আর যদি আমরা একবারে স্কুলে পাঠিয়ে দিই সেটাকে আমরা বলি ফ্লাডিং, সেই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের মধ্যে অনেক সময় একটা তীব্র ট্রমা তৈরি হয়। কাজেই ফোর্থ পয়েন্ট হচ্ছে আপনারা যে একটা জিনিসটা খুব ভয় পান, আমি জানি আমাকে অনেকেই এটা বলেন যে বাচ্চার উপর তো একটা চরম ট্রমা, আমি আমার বাচ্চাকে তো জোর করে পাঠিয়ে দিতে জন্য ভয় পাই। এখন আমরা জোর করে বাচ্চাকে পাঠিয়ে দিব না, আমরা বাচ্চাকে পাঠাবো, আমরা বাচ্চাকে বুঝাবো যে হ্যাঁ বাবা, ওকে আমরা ভ্যালিডেট করবো ওর ইমোশনটাকে, হ্যাঁ বাবা যে তোমার আসলে কষ্ট হচ্ছে, তোমার আসলে ভয় লাগে, এটা ভয়, কিন্তু এটা বেশি দিন থাকবে না, তুমি যাও, আস্তে আস্তে তোমার এই ভয়টা কিন্তু কমে আসবে। সো ওকে আমরা এটা, ওর ইমোশনটাকে অবশ্যই গুরুত্ব দিব, ওকে না ভয় পাওয়ার কিছু নেই, স্কুল এমনই, ব্যাপারটা যেন আমরা নেগলেক্ট না করি, তাহলে বাচ্চারা একটা সাহস পায়। এবং একই সাথে ওকে স্কুলে পাঠাবো, ওকে ছোট ছোট স্টেপস দিয়ে দিব। স্কুলে যাওয়ার পরে যদি ও স্কুলে যায়, এরপরে আমি ওকে একটা ছোট্ট একটা স্টার অথবা একটা ছোট একটা রিওয়ার্ড দিতে পারি। হ্যাঁ, 7 দিন স্কুলে চলে গেল, 7টা স্টার জমাতে পারলো, তাহলে আমি একটা ছোট গিফট দিব। তার মানে কি, মানে হচ্ছে আমি আউটকাম, আমি চাচ্ছি বাচ্চা স্কুলে যাক, আউটকামের পরে আমি রিওয়ার্ডটা দিচ্ছি, আউটকামের আগেই আমি রিওয়ার্ডটা দিচ্ছি না। এটাতে বাচ্চাদের মধ্যে আস্তে আস্তে যে ফিয়ার, একটা ভীতি থাকে, যখন সে চলে যায় স্কুলে, যখন সে দেখে না আসলে তো আমি যাচ্ছি, এবং একই সাথে কিন্তু আপনি ওই যে আমি বলেছি ভিতরে যে রিজনটা, যেই কারণটা, যেটার কারণে সে স্কুল রিফিউজ করছে, সেটাকেও আপনি ম্যানেজ করার চেষ্টা করছেন। দুই দিক থেকে যখন সাপোর্টটা একসাথে আসে তখন কিন্তু বাচ্চারা এই ভয়টাকে জয় করতে শিখে যায়। কাজেই এই টোটাল 4টা পয়েন্টের পর আমার ফাইনাল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ধরেন আপনি অনেক চেষ্টা করছেন, আমি যেই পয়েন্টগুলো বললাম এগুলো মাথায় রেখে আপনারা ট্রাই করছেন, কিন্তু তারপরও আপনারা পারছেন না, তাহলে অবশ্যই একজন শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। কেন? কারণ স্কুল রিফিউজাল, এটা বলেছি যে সিগন্যাল, এটা দেখার পরে একজন বিশেষজ্ঞ
উনি কিন্তু জানেন যে কোন রোগের কী ধরনের লক্ষণ হতে পারে। উনিও বাচ্চাটার ডিটেইল হিস্ট্রি অ্যাসেসমেন্ট করার পরে আপনাদেরকে যখন ওই রোগটাকে ম্যানেজ করবে এবং একই সাথে আপনাদের আর কোন ইস্যুর জন্য প্রবলেম বা ঘাটতিগুলো যেখানে হচ্ছে, বাচ্চাটা স্কুলে যেতে পারছে না, সেগুলো আইডেন্টিফাই করে দিবে। আপনাদের দেখা গেছে রিসার্চ বলে যে 100 জনের মধ্যে 80 জন স্কুল রিফিউজালই একদম সলভ হয়ে যায় সুন্দর করে। কাজেই সিবিটি নামের একটা সাইকোথেরাপি আছে, যেটা সিম্পল প্যারেন্টিং ম্যানেজমেন্টের মাধ্যমে যদি না হয় তাহলে সিবিটির রেসপন্স খুবই সুন্দর, মানে খুবই দারুণ রেসপন্স করে স্কুল রিফিউজালের ক্ষেত্রে। তার মানে কি যে প্রবলেমটা সলভ হয়, এটা ইরিভার্সিবল একটা প্রবলেম না, বরঞ্চ এই প্রবলেমটা ডিল করতে গিয়ে হয়তো আপনার বাচ্চাকে আপনি একজন প্যারেন্ট হিসেবে অনেক বড় বড় প্রবলেম থেকে বাঁচিয়ে ফেলতে পারবেন। কাজেই স্কুল রিফিউজাল নিয়ে আমরা বসে থাকবো না, রেড ফ্ল্যাগগুলো নিয়ে চিন্তা করব এবং আমাদের বাচ্চার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা নিশ্চিত করার চেষ্টা করব।